আজকে আলোচনা হয় বিভিন্ন জায়গায় সংস্কার সংস্কার বিচার নির্বাচন। আরে সংস্কার, জিয়াউর রহমানের চেয়ে বড় সংস্কারক কে? বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে? আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সমস্যার অমীমাংসিত ইস্যু তুলে নিয়ে। তিনি প্রথম সাহস দেখিয়েছেন যে আন্তর্জাতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিসাব আমরা কেন পাবো না, এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিসাব নিয়ে ভাগাভাগি করেছিল, এবং সেখানে প্রথম গ্যারান্টি ক্লজ সংশোধিত হয়েছিল আজ পর্যন্ত যেটা অন্য কোনো সরকার। এই গ্যারান্টি ক্লজের জায়গায় আমরা আমাদের যতটুকু ন্যায্য পানির হিসাব পেয়েছিলাম। দ্যাট ইজ দ্য রিফরমেশন। এর চেয়ে বড় সংস্কার উদাহরণ আর কি দেখবেন? জিয়াউর রহমান সাহেবের সংস্কার হচ্ছে সেটা যে বলেছিলেন দক্ষিণ তারাপট্টি আমাদের, আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। এর চেয়ে বড় সংস্কার কোন মুখের নেতাকে সামনে দেখেছি? বরং আমরা দেখেছি এখানে বলা হয়েছে ভারতের সঙ্গে আমাদের নাকি স্বামী দৃষ্টি সম্পর্ক। সেটা বলেছে সংস্কারের জিয়াউর রহমান সাহেব প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পর্কে প্রাকৃতিক সম্পর্কে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন করা যায়। নিজের হাতে কোদাল দিয়ে খাল করা শুরু করেছিলেন, এবং মুন্সি প্রকল্প দিয়ে যেদিন এটা শুরু করলেন সেই দিন আব্দুর রহিম বাদ্যকর নামে একজন মানুষ, বাদ্যকর, উনি বিভিন্ন জায়গায় আসলে ঢোল পেটাতেন। আব্দুর রহমান বাদ্যকর তিনি তার নিজের এক একর জায়গা লিখে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের নামে, যে এই এলাকায় আপনি খাল খনন করেন, কারণ এখান থেকে 3টি শাখা মুখ থেকে নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে, এবং দেখেন মুন্সি চৌধুরীনাথ প্রকল্পে আজকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ফসল উৎপাদনের এলাকা বাংলাদেশে। এই সিস্টেম, এই যে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, ইরাক যুদ্ধের সময় তার তৎপরতা, আজকে নিম গাছের কথা অনেক বললেন, হজের দিন সমাগত, জিলহজ মাস চলছে। এখন যদি কেউ সৌদি আরবে যান, শুধু আরাফাত নয়, মক্কা এবং মদিনা শরীফের সব জায়গায় দেখবেন নিম গাছের ছড়াছড়ি। বড় বড় সুপার মার্কেট গুলো তো এই 1 মাস আগে ওদিকে সব জায়গায় নিম গাছে ভরে গেছে। এই যে দূরদৃষ্টি সম্পন্ন তৎপরতা, জিয়াউর রহমানের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং জিয়াউর রহমানের প্রথম দেখিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায়। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, যেটা আগে কারো মাথায় ছিল না। তিনি মহিলা আনসার ব্যাটালিয়ন করেছেন, যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না। এই ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন। অনেকে আমরা জানি না, আমাদের মধ্যে অনেক লোকেরা জানে না। আজকে তারা সংস্কারের কথা বলেন, সংস্কারগুলো একে 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 জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান সাহেব তার নিজের নেতৃত্বে। আজকে যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন অর্থনীতিবিদরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন। জনগণ, আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না, আমাদের শক্তি ছিল, এটা তিনি প্রমাণ করে গেছেন। দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন, যেটা দেখেন এত দলীয় সঙ্গীত, এত জনপ্রিয়, এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সঙ্গীতটা নির্বাচন করলেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এর পরের লাইনগুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত হয়েছে। শুধুমাত্র শব্দটা উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন। আর ওনার জীবনের সঙ্গেও কিন্তু মিলে যায়। প্রথম বাংলাদেশ যেখানে স্বাধীনতার ঘোষণা, শেষ বাংলাদেশ সেখানে শাহাদাত বরণ, সেই একই জায়গায়, সেই চট্টগ্রামে। কি চমৎকার, কি অদ্ভুত ভাবে, অলৌকিক ভাবে মিলে গেছে একজন মানুষ। আজকে তাকে নিয়ে যেহেতু আলোচনা, এই জন্য অন্য কোনো প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি আমার এই পর্যায়ে খুব ছোট্ট করে বলতে চাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা চলে গেলেন, 8ই আগস্টে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে এলেন। এসেই উনি এয়ারপোর্টে প্রথম বললেন, বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই আমরা হারাবো না। মনে আছে না আপনাদের? 10 মাস পরে এসে কি মনে হচ্ছে? 10 মাস পরে এসে মনে হচ্ছে 9 মাসে
এত বড় একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ ৭১ আমরা করলাম, আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা চিনিয়ে আনলাম, ৯ মাস লাগলো। আর এই ১০ মাসে সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল, একটারও সফলতা উনি দেখাতে পারলেন না, ওনার নিজের ব্যক্তিগত সফলতা ব্যতীত। আপনাদের মনে আছে খুব ঘটা করে আশেপাশের ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত রাষ্ট্রীয় মানে দূতদেরকে হাইকমিশনারদেরকে নিয়ে আসা হলো এখানে, এদের এসে বললেন ঢাকায় ভিসা সেন্টার করেন। একটা দেশ আমাদের এখানে ভিসা সেন্টার করেন নাই, বরং সৌদি আরবে, আরব আমিরাতে, কুয়েতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে, এমনকি থাইল্যান্ডে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে। যারা ভুক্তভোগী আছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। কোথায়? কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ৬৬৬ কোটি টাকার ট্যাক্স বাকির মামলা কিন্তু মীমাংসা হয়ে গেছে। ৬৬৬ কোটি টাকার কর বাকির মামলা গায়েব হয়ে গেছে। আরো একটি খারাপ কাজ তিনি করেছেন, গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে কমিয়ে গ্রামীণ ব্যাংকে ওনাদের নিজেদের শেয়ার বাড়িয়ে নিয়েছেন। জানেন আপনারা এটা? এই জিনিসগুলো কেন মিডিয়ায় আসে না আমাদের কাছে খুব অবাক লাগে। মুক্ত গণমাধ্যমের কথা আমরা বলি। আপনারা কি জানেন ওনার প্রতিষ্ঠান নতুন করে রিক্রুটিং কি বলে ম্যানপাওয়ার রিক্রুটিং এর লাইসেন্স পেয়েছে, বায়রার সদস্য হয়েছে? আপনারা কি জানেন ওনার একটা ইউনিভার্সিটি, একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উনি নিয়েছেন? জানেন না। এত 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 কথা, এত কাজ করার পরেও দেশের কাছে ৯ মাসে দেশ স্বাধীন হয়, আর ১০ মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদের জন্ম দিয়েছে। ১০ মাসে একটা সফলতা দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত। আমরা সে প্রশ্ন করতে পারবো না, আমাদের অধিকার নাই। বিএনপির চেয়ে, জিয়া পরিবারের চেয়ে কে হয়েছে আপনারা বলেন? একজনকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয়েছে, আরেকজনকে সারা জীবনের জন্য এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নন। আরেকজনের মরদেহ বিদেশ থেকে মায়ের সামনে এনে হাজির করা হয়েছে, ৯৩ দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে। তারপরে আরেকজন ১০০০ মাইল দূরে প্রবাসে, কোথায় কি অবস্থায় আছেন সেটা আমরা শুধু ছবির মাধ্যমে দেখি, শারীরিক ভাবে তাকে দেখি না। এত নির্যাতনের পরেও যদি আমরা ধৈর্য ধরতে পারি, অপেক্ষা করতে পারি, আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? আপনি কেন জনদাবির কাছে মাথা নথি করেন না? বাজেট দিচ্ছেন, কিসের বাজেট? সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কমানো কিনা, ১ পয়সাও তো কমাতে পারেন না। বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সব জায়গায় আজকে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, কোন জায়গায় আপনার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা বারবার বলেছি এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না, এক কথা না। রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বিএনপি সবচেয়ে বেশি। বিএনপি নেতাদের কাছ থেকে পরামর্শ নেন, সাহায্য নেন, সহযোগিতা নেন, সেইখানে অনুসরণ করতে পারেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন গভীর রাতে, দেশের বিদগ্ধ মানুষজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, বলতেন আমাকে সাহায্য করুন, আমাকে পরামর্শ দিন, দেশ কিভাবে চালাবো। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আমলাতন্ত্রের লোকেরা। যারা অফিস আদালতে যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, মাসের পর মাস কেটে যাচ্ছে, কোন সমস্যার সমাধান হচ্ছে না, কারো কোনো কাজ হচ্ছে না। এই ব্যুরোক্রেসি বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিদেশ থেকে যত জিনিস আসে সেগুলোর বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ নিচ্ছেন, কারো কাজ এগুচ্ছে না। আমাদের প্রতিবেশী তারাই অফিসারদের ঘাড়ে ভর করেছেন। এই অফিসারদের ঘাড়ে ভর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের দেশীয়, আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশের পথে বসিয়ে দিচ্ছে যারা না পায়। ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে, বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রঙে রঙে ফ্যাসিস্টের সহযোগী আছেন, তারা যারা ১৬-১৭ বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে, তারা প্রমোশন পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় না। পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা, তাদেরই, যারা আমাদের আশেপাশের কোন কোন দেশের চল হিসাবে কাজ করেন। এই যে দলবদ্ধতা বা এই যে আবদ্ধ অবস্থাটা যদি সরাতে না পারি, তাহলে কিন্তু এই গণতন্ত্র, এই আলোচনা, এই শাহাদাত বার্ষিকী পালন কিংবা সম্মান জানানো কোনোটাই পরিপূর্ণ হবে না।